এই দুজনে মূর্তিকে অপবিত্র করেছে। অনেক হয়েছে, অনেক। এবার তোমরা দুজন শেষ। আরে দাঁড়ান। এই উকিল, পাপী ওরা, পাপ করেছে ওরা, মরতে তো হবেই না। এটা আপনার রায়, রায় জানানোর অধিকার সবারই থাকে, কিন্তু বিচার দেওয়ার অধিকার শুধু আদালতের। হেই, তোকে মারার পরও যদি ওদের মারতে হয় তাহলেও আমার কাছে কিছু যায় আসে না। প্রথমে তোকেই মারি। দাঁড়াও 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 দাঁড়াও। আমাকে তোমরা চিনতে পারলে না? আমি ভগবান। দাঁড়াও 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 দাঁড়াও। আরে দাঁড়ান দাদা, আমি একটু পুজো দেবো। আরে কাকা, উড়ন্ত বাগদেব বাবা কারোর জন্য অপেক্ষা করেন না। আচ্ছা ঠিক আছে, আংটি বেল্ট ফেল্ট সবকিছু খোলো। আরে তাড়াতাড়ি করো কাকা, ওখানে লেখা আছে তো। আরে বেলটাও খোলো, তাড়াতাড়ি খোলো। আরে বাবা, সুখে থাকো। পণ্ডিত মশাই কোথায়? ওখানে যেখানে রোজ বসেন। পণ্ডিত মশাই ক্ষমা করবেন, ও ভুরা ভাই খবর পাঠিয়েছিলেন যে উনি যে কোনো সময় মন্দিরে দর্শন করতে আসতে পারেন, আগামী 24 ঘন্টার মধ্যে। সেই জন্য মন্দিরের দরজা যে কোনো সময় খুলতে হতে পারে। বুড়া পাঠানার তার দলবল এরা মন্দিরের দরজা খোলার সাহস কি করে পায় পণ্ডিত মশাই? আর রেড অ্যালার্ট আছে ওদের নামে, এটা কি করে চলতে পারে? কি করব প্রধান বাবু, এই ডাকুরা মন্দিরে এত কিছু দেয় যে ওদের কি করে আটকাবো? যদি বাগদেব বাবা এটাই চান যে ওনার মন্দিরের খরচা সব এভাবেই আর ভক্তদের খরচা সব এরকম ভাবেই ওঠে, তাহলে তাই ভালো। আরে অরুণ, আমাদের অরুণ পণ্ডিতের থেকে দারুণ শিখেছে। খুব ভালো। পণ্ডিত চোর ডাকাত থেকে সামলে থাকবে না? অরুণ, ছায়া কোথায়? ওকে বলো ভেতরে আসার জন্য, ডাকাতরা আসছে। ঠিক আছে। আরে দিদি, এত রাত্রে কোথায় গেছিলে তুমি? দিদি, কাকা, কাকা, কাকা কি হয়েছে তোমার? কাকা, কাকা কে মারলো তোমাকে? কাকা, কাকা ওঠো না কাকা। মূর্তি কোথায় গেল? স্যার, আমার মনে হচ্ছে আমরা রাস্তা হারিয়ে ফেলেছি। এটা মুম্বাইয়ের হাইওয়ে মনে হচ্ছে না। অ্যান্ড ইভেন দ্য ওয়েদার, স্যার মনে হয় বৃষ্টি হবে। ভেরি আনসার্টেন। There's no network. ধরো ওকে, ধরো। ধরো 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 একে, নিয়ে চল। এই, চল 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 আদিরা, কিছু তো একটা হয়েছে, ওর প্রাণ চলে যেতে পারে। এই ছেলেটাকে আমাদের বাঁচাতে হবে, চলো কিছু একটা করি।
আরে দাঁড়ান দাঁড়ান, কেন করছেন, কি করছেন এগুলো আপনারা? এখনই পণ্ডিত মশাইকে মেরেছে আর মূর্তি চুরি করেছে। আর একটু ঠান্ডা মাথায় কাজ করুন আপনারা। ও চুরি করেছে কিনা, খুন করেছে কিনা, সেটা সিদ্ধান্ত পুলিশ এবং আদালত নেবে, আপনারা নন। পুলিশ পুলিশ কিছু না, একে মন্দিরে নিয়ে যাবো, পঞ্চায়েতের সামনে বিচার হবে। পুলিশকে জানাতে হবে মনে হচ্ছে। আরে এখানে তো নেটওয়ার্কও পাচ্ছি না, গাড়িটার কি করবো? ছেড়ে দাও, পরে মেকানিককে ফোন করা যাবে। চলে এসো তুমি। কাকাকে মেরে ফেলেছে। তুই তুই এই মেরেছে কাকাকে। পণ্ডিত মশাইকে মেরে ফেললো। আমার কথা আপনি বিশ্বাস করুন, আমি পুরুত মশাইকে মারিনি। তাহলে তুই জঙ্গল দিয়ে পালাচ্ছিলি কেন? একটু চুপ করো। শোন দীনেশ, দেখ এই মন্দিরের ভগবানের মূর্তিটা পাওয়া যাচ্ছে না ভাই। আর পণ্ডিত মশাইয়ের এই অবস্থা দেখছিস তো। আরে দীনেশ, গায়ের বিপদ ডেকে আনবি তুই। সত্যিটা বল, বল না সত্যি কথা। আরে আমি তো সত্যি কথাই বলছি, আমাকে বিশ্বাস করুন, আমি পুরুত মশাইকে মারিনি। আমার ভাই পঞ্চায়েত মশাই ও মূর্খ, কিন্তু কাউকে খুন করতে পারে না। তাহলে জঙ্গল দিয়ে পালাচ্ছিল কেন? হ্যাঁ, ও পণ্ডিত মশাইকে মেরেছে। আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আরে দাঁড়ান। এই ছেলেটা যদি মূর্তি চুরি করতো তাহলে এই সময় মূর্তিটা ওর কাছে থাকতো, তাই না? আরে হয় ও ওটা জঙ্গলে কোথাও লুকিয়ে রেখেছে, নয় ওর কোনো সঙ্গীর হাতে দিয়ে দিয়েছে। মশাই, আপনার পরিচয়? আমার নাম হলো কেডি পাঠক। মুম্বাইয়ের উচ্চ আদালতের আমি একজন উকিল। দেখুন উকিল বাবু, আমাদের মন্দির না খুব জাগ্রত। এখানে যে আরাধ্য দেবতা ছিল না, তার মূর্তি হাওয়ায় উঠত। ওই মূর্তির জন্য আমাদের গ্রামে শান্তি বিরাজ করত। যবে থেকে বাবার মূর্তি গায়েব হয়েছে, তবে থেকে গ্রামের লোকজন রাগে ফুঁসতে শুরু করে দিয়েছে। কিন্তু আপনি চিন্তা করবেন না, এই গ্রামের লোকেরা কোনো রকম অন্যায় হতে দেবে না। আর না আমি হতে দেবো। হ্যাঁ, আমাদের সত্যিটা জানতে হবে কেডি সাহেব, যে আমাদের পণ্ডিত মশাইকে মারলোটাকে। বাবাকে আমি নিজে মেরেছি। দীনেশ নির্দোষ, ও এসব কিছু করেনি। মিথ্যে কথা বলছো? হ্যাঁ, মাথা খারাপ হয়ে গেছে নাকি? এখন থেকে প্রায় 2 ঘন্টা আগে আমি শুয়েছিলাম, কি একটা আওয়াজ শুনে আমি বাইরে এলাম। আর কি হয়েছে? কি হয়েছে মা? তুই ঠিক আছিস তো? না না, কি হয়েছে মা তোর? কি করছিস তুই? না, কি বলতে চাস তুই? যে বাবা তোর মধ্যে প্রবেশ করে পণ্ডিত মশাইয়ের খুন করলো? কিন্তু মূর্তিটার কি হলো? কোথায় লুকিয়েছিস সেই মূর্তি? হ্যাঁ, আমি কিছু জানি না। যখন জ্ঞান ফিরে এলো, তখন বাবাকে আমি এখানেই পেয়েছি। শোনো প্রধান, এই মেয়েটা পাগল হয়ে গেছে, যা মনে আসছে তাই বলে যাচ্ছে। সরপঞ্চ বাবু, আপনি পুলিশকে এখনো জানাচ্ছেন না কেন? কেডি সাহেব, এই যে পুলিশ স্টেশন আছে না, এখান থেকে 25 কিলোমিটার দূরে। আর আমরা গ্রামের লোকেরা ততক্ষণ পর্যন্ত পুলিশকে ডাকি না যতক্ষণ পঞ্চায়েত ফয়সালা না করে আর আসল অপরাধী ধরা না পড়ে। কি জানেন তো উকিল সাহেব, এটা গ্রামের ঝামেলা গ্রামে মিটে গেলে ভালো হয়। কি রকম কথা বলছেন আপনি? আরে এখানে একজনের হত্যা হয়েছে, এখানকার সব লোকজন রেগে রয়েছে, পুলিশকে তো ডাকতেই হবে না? কেডি সাহেব, আপনি যদি চান তবে পঞ্চায়েতে সামিল হতে পারে না? আপনি নিজের চোখে দেখে নিতে পারেন যে আমাদের পঞ্চায়েত অন্যায় করে না। আর ততক্ষণ পর্যন্ত আপনি আর আপনার সহকারী আমার বাড়িতে থাকতে পারেন।
রামদিন, এরা আজ রাতে এখানেই থাকবে। এদের জন্য ঘরটা ঠিকঠাক করে নাও, যাও। বা বেশ ভালো তো, খুব সুন্দর বাড়ি আপনার। আরে বাহ, এই আপনার বাবা এ তো বেশ ভালো দেখছি। আশেপাশের গ্রামের এই মন্দিরের খুব নাম, কিন্তু এই ঘটনার পরে জানি না মূর্তিটা হারালো তো গেলটা কোথায়। আপনাদের থাকার ব্যবস্থা করে দিয়েছি, আসুন। চলুন। ভক্তজনেরা এই মন্দিরে প্রবেশ করার আগে আপনাদের গয়না গাটি, যাবতীয় জিনিসপত্র এবং মঙ্গলসূত্র রেখে আসুন। কেডি আরে সাহেব, গুড মর্নিং, গুড মর্নিং। রাতে ঘুম হয়েছে আপনার? ঘুম কি করে ভালো হবে সরপঞ্চ বাবু, চোখটা লাগলো, তারপর শুনলাম বাইরে হইচই হচ্ছে। কোনো চোর টোর এসেছিল নাকি রাত্রে? মোড়ল মশাইয়ের ঘরের আশেপাশে কোথায় চোর আসবে উকিল সাহেব? হ্যাঁ, কিন্তু আজকাল মন্দিরও তো সুরক্ষিত নয়, তো মোড়ল তো কোন ছাড়। হ্যাঁ চলুন, দেখা হচ্ছে আপনার চলুন। সঙ্গে। হাই স্যার। হাই আদিরা, পুলিশকে ডাকাটা খুব জরুরি হয়ে গেছে, তুমি একটু খোঁজ খবর নাও, আমি পঞ্চায়েত হয়ে আসছি। ওকে স্যার। মিথ্যে বলছিস তুই? সব সত্যি করে পঞ্চায়েতে বল, তোর আর দিনেশের মধ্যে কি সম্পর্ক? পণ্ডিত মশাই খুব চিন্তিত ছিলেন তোর চালচলন নিয়ে। হ্যাঁ হ্যাঁ দিদি, সত্যি কথা বলবে। কালকেই তোমাদের দুজনকে ওখানে দেখেছিলাম। দিদি, পণ্ডিত মশাই কিন্তু তোমার এইসব পছন্দ করে না। এর জন্যই তুই মুখ বন্ধ রাখবি। হ্যাঁ, এখন যত ভাবছি পরিষ্কার হয়ে যাচ্ছে। এই জন্যই কালকে দিনেশ জঙ্গলে পালিয়ে গেছিল, তাই না? আচ্ছা, তোমরা দুজনে মিলেই পণ্ডিত মশাইকে... ঠিক আছে, যদি পঞ্চায়েতকে আমার আর দিনেশের সত্যিটা জানতে হয় তাহলে আমি বলবো। আমি আর দিনেশ একে অপরকে খুব পছন্দ করি, কিন্তু আমরা এক জাতের নই। আমরা জানতাম যে কেউ রাজি হবে না,
আর এর জন্য বাবা, আমি দিনেশকে খুব পছন্দ করি। আমি জানি যে তুমি ওকে পছন্দ করো না, আর গ্রামবাসীরাও আমাদের একসাথে থাকতে দেবে না। আর এর জন্য আমরা চলে যাচ্ছি একটা নতুন জীবন শুরু করার জন্য। যেতে দাও বাবা। ঠিক আছে, যদি তুই যাবার সিদ্ধান্ত নিয়েই থাকিস তাহলে যাবার আগে একটা কাজ কর, এই ছুরিটা আমার বুকে গেঁথে দে। বাবা না না বাবা না, তুমি এসব করো না বাবা, না না বাবা না। এ তুই কি করলি ছায়া? নিজের স্বার্থের জন্য নিজের বাবাকেই মেরে ফেললি। মূর্তিটা কোথায় ছায়া? আরে সত্যি বল না, হ্যাঁ কোথায় মূর্তিটা? আমার কথা বিশ্বাস করুন, আপনি মূর্তির ব্যাপারে আমি কিচ্ছু জানি না। হ্যাঁ, কিন্তু বাবা বলেছিল যদি মন্দিরে কিছু অনর্থ হয়ে যায়, কোনো রকম পাপ হয়, তাহলে মূর্তি গায়েব হয়ে যেতে পারে। এ আর এর প্রেমিক মিলে দুজনেই মূর্তি চুরি করেছে। প্রধান সাহেব, এদের গ্রামবাসীর হাতে তুলে দিন। মূর্তি আপনা আপনি বেরিয়ে পড়বে। আমাদের হাতে তুলে দিন। আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু চুরি করিনি। যেমন আপনাদের ছায়া বলল, আমরা এখান থেকে পালাতে চেয়েছিলাম। আমি জঙ্গলে ওর জন্য অপেক্ষা করছিলাম। সরপঞ্চ বাবু, আপনার কোনো আপত্তি না হলে আমি একটা কথা বলতে চাইবো। এই শহরের উকিল, তোর এখানে কি কাজ? দেখুন বিরাজ বাবু, পঞ্চায়েতে সমস্ত রকম কথা কিন্তু বলা উচিত, আর সমস্ত অভিযোগকারীর তাদের বক্তব্য শোনানোর অধিকার থাকা উচিত। সেটা পঞ্চায়েতেও হতে পারে এবং উচ্চ আদালতেও। ঠিক। আমার এই খুনি ভাইজিকে কে বাঁচাবে? হ্যাঁ, আমি জিজ্ঞেস করছি, কে বাঁচাবে? কেউ আছে যে এর পক্ষে বলবে? বলো। কেউ না। সরপঞ্চ বাবু, যদি আপনার আর পঞ্চায়েতের অনুমতি হয় আর ছায়ার কোনো রকম আপত্তি না থাকে, তো ছায়ার হয়ে কেসটা আমি লড়তে চাইব। ঠিক আছে, করুন কেডি সাহেব, কি জিজ্ঞেস করতে চান আপনি? ছায়া দেবী, আমি আপনাকে শুধুমাত্র একটা প্রশ্নই করতে চাইব। বলুন। আপনার বক্তব্য অনুযায়ী আপনার বাবার সঙ্গে আপনার একটা ঝগড়া হয়েছিল। আপনার কাছে আমি জানতে চাইব যে ঠিক কি ধরনের এই ঝগড়াটা হয়েছিল। বাবা না না বাবা না, তুমি এসব করো না বাবা, না না বাবা না। ও আচ্ছা, তার মানে আপনি আপনার বাবার বুকের ওপর, মানে তার ছাতিতে ওই ছুরিটা গেঁথে দিয়েছিলেন। কিন্তু ছায়াদেবী, যখন ওনার লাশটা পাওয়া গিয়েছিল তখন তো ওই ছুরিটা ওনার পিঠে বসানো অবস্থায় ছিল। আমি নিজের বাবাকে মেরেছি, আমি সত্যি বলছি, আমায় বিশ্বাস করুন। আমি সবসময়ের মতো এখনো সত্যের হয়ে লড়ব। আমার এরকমটা আন্দাজ হচ্ছে এখন যে এই যে আপনি বক্তব্যগুলো পেশ করলেন, এগুলো মিথ্যা, শুধুমাত্র গল্প। এগুলো সত্যিটা মনে হয় অন্য কিছু। বলুন, সত্যিটা কি? কাল যখন আমি দিনেশের সাথে পালিয়ে যাওয়ার জন্য বেরোচ্ছি, তখন বাবা বাবা কি করে বাবা, বাবা ওঠো না বাবা, না।
অর্থাৎ দুবার দিনেশকে বাঁচানোর জন্য তুমি এই মিথ্যাটা বলেছ। আপনার মনে এই প্রশ্নটা কখনো আসলো না যে সম্ভবত দিনেশই আপনার বাবার হত্যাকারী হতে পারে? হ্যাঁ, এই পণ্ডিত মশাইকে মেরেছে। প্রধান মহাশয়, একে আমাদের হাতে তুলে দিন। দাঁড়াও, কেউ কিচ্ছু বলবে না, না কিছু বলবে। সব পেছনে যাও, যাও। হ্যালো রাঠোর, হাই স্যারের আপনার হেল্প লাগবে। হ্যাঁ প্লিজ তাড়াতাড়ি আসুন। ওকে, থ্যাংক ইউ সো মাচ দাদা। আমার গামছাটা কালকে হারিয়ে গেছিল, আমার কথার বিশ্বাস কর। আমি তোর বাবাকে মারিনি। চুপ কর রমেশ, তোর ভাই কালকে কটার সময় বেরিয়েছিল? আমি ঠিক বলতে পারবো না। গতকাল রাতে আমি তাড়াতাড়ি শুয়ে পড়ি, তারপর আওয়াজ শুনে আমার ঘুম ভেঙে যায়। মিথ্যে বলছে এই দুই ভাই। প্রধান সাহেব, এই দুজনের ঘরের তল্লাশি নেওয়া হোক। না, কেন করতে হবে? আপনি আমাকে এটা বলুন যে আপনি এত উৎসুক কেন হচ্ছেন এই দুই ভাইকে ফাঁসানোর জন্য? অন্য কেউ তো হতে পারে যে সত্যি কথা বলছে, কোনো তৃতীয় ব্যক্তি থাকতে পারে। উদাহরণস্বরূপ ওই ব্যক্তি যে ওই শাল চাপা দিয়ে বসেছিল। আপনার ছেলেকে আমি দেখেছিলাম, অনেক কথা বলছিল ওর সঙ্গে জঙ্গলে। কে হতে পারে? বিরাজজি বলুন না আপনি পঞ্চায়েতকে। কি উল্টোপাল্টা বলছো? বাজে কথা তো আপনি বলছেন বিরাজবাবু। দেখুন বিরাজবাবু, প্রশ্ন এটা জিজ্ঞেস করা উচিত যে অন্ততপক্ষে অত রাতে পণ্ডিত মশাই মন্দিরে কি করছিলেন। এটা হতে পারে না যে কারোর অপেক্ষা করছিলেন, কারোর জন্য অপেক্ষায় ছিলেন। সম্ভবত সেই ব্যক্তি শাল গায়ে দিয়ে লুকিয়েছিল। পুরোহিত মশাই কার অপেক্ষা করছিল তাহলে? এইসব আজে বাজে গল্প বানিয়ে বলো না। বিরাজ, তুই তো আমায় কালকে বলেছিলি না যে বুড়া পাঠান এখানে আসবে আজ? হ্যাঁ, বুড়া ভাই বলেছিল আসবে, কিন্তু বুড়া ভাই এরকম ঘটনা কেন ঘটাবে? উনি তো ঈশ্বরের সত্যিকারের ভক্ত ছিলেন, আর উনি এই মন্দির রক্ষা করার প্রতিজ্ঞা নিয়েছিলেন। বুড়া, আমাকে বলা হয়েছে যে তোকে যদি গ্রামে দেখি তাহলে যেন পুলিশকে খবর দিয়া। আরে এই মুখিয়া, তোরা তো হিম্মত কি করে হলো? পুলিশকে ডাকার কথা তোর মাথায় এলো কি করে, তাও আবার এই সময়? হ্যাঁ, আমি বুঝতে পেরে গিয়েছিলাম এটা একটা বিদেশের পার্টি, যেখানে মূর্তির ভালো দাম দেওয়া হয়েছে। আর এই জন্য আমি ভয় পেয়ে গিয়েছিলাম এটা হতে পারে যে মূর্তিটা চুরি না হয়ে যায়। আর এটাই কারণ যে আমি পণ্ডিতের সঙ্গে দেখা করতে এলাম। কিন্তু কাল রাতে যতক্ষণ আমি এখানে পৌঁছলাম ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। হ্যাঁ, আমি অরুণকে বলেছিলাম যে গিয়ে ভুরা ভাইকে বলে দে এখানে কি হচ্ছে। বাস, এসব কথা বন্ধ করো। তোমরা সব বোকার দল, একটা মূর্তি রক্ষা করতে পারলে না। কোনো পুরুষত্ব নেই তোমাদের, নিজেদের কোনো আত্মসম্মান নেই। ওটা মূর্তি নয়, গ্রামের সম্মান চলে গেছে। আর কাপুরুষের দল এখানে বসে পঞ্চায়েত করছে। গ্রামের প্রতিটি ঘরে এখনো তল্লাশি করা হয়নি কেন? এখন দেখুন ভুরাবাবু, তল্লাশি নেওয়া তো পুলিশের কাজ। আমার মনে হয় পুলিশকে এখন জানানো উচিত আপনার। জ্ঞান, পুলিশ এখানে এই গ্রামের বিচার বন্দুকের নল দিয়ে হয়। আর এই কথায় আমার বিশ্বাস এতটাই গভীর যতটা বাগদেব বাবার ওপর। কেননা আমি ওনার অনেক বড় ভক্ত। আর আমি তোমাকে এই কথা দিচ্ছি, যদি আমাদের মন্দিরে কোনো পাপ হয়ে থাকে তাহলে ওই পাপীকে বিচার সবচেয়ে আগে এই বন্দুকের দ্বারা হবে।
আর তারপর পুলিশ, আইন, কোর্ট কাচারি যা খুশি করে নিও। ভুরা ভয় পায় না। প্রতিটা বাড়ির তল্লাশি নেওয়ার দরকার নেই, তল্লাশি এই দিনেশের বাড়ির নেওয়া হোক। তাহলে দেরি করছো কেন? এসো, চলো সবাই, চলো। চলুন। এই উকিল, তুমি না, তোমার কাজ এখানেই শেষ। এখন তুমি এখান থেকে মুম্বাই চলে যাও। যাও যাও। কেডি সাহেব, এই মামলা আমার হাতের বাইরে। আমি তো আপনাকে বলবো যে আপনি এই মামলা থেকে দূরে থাকুন, চলে যান এখান থেকে। আরে রামদিন, রামদিন, দাঁড়াও দাঁড়াও, আমি যাবো, আমার জিনিসপত্র ভেতরে আছে, সেগুলো তো আনতে দাও। খোলো। রাম সিং, গাড়িটা সাইডে দাঁড় করাও। আপনি কি কেডি পাঠকের সাথে আছেন? আগে হ্যাঁ আমি। ইন্সপেক্টর রাঠোর আমাকে ফোন করেছেন। হ্যাঁ, তাড়াতাড়ি চলুন। চলুন। এসো। ওঠাও, ঘরের কোনা কোনা তল্লাশি করো। মূর্তি আমার চাই যেভাবেই হোক। এদিকে এদিকে এদিকে। খোঁজো। মালিক, প্রথমে তো মন্দিরে মূর্তির প্রতিষ্ঠা করব, তারপর এই দুই ভাইয়ের বিচার করা হবে। বাবা বগদেবের জয়। মূর্তি তো অপবিত্র হয়ে গেল। এই পাপীরা এখানে থাকার জন্য এই মূর্তির চমৎকারী শক্তি শেষ হয়ে গেছে।
এদেরকেও শেষ করে এই এদেরকে মেরে ফেলবো আমি। নিয়ে চল। পাপী তোমরা দুজন। এদেরকেও শেষ করে দাও। মেরে ফেলো এদের। এই দুজনে মূর্তিকে অপবিত্র করেছে। অনেক হয়েছে। আজ তোরা দুজন শেষ। আরে দাঁড়ান, এই উকিল, পাপী ওরা, পাপ করেছে ওরা, মরতে তো হবেই না। এটা আপনার রায়। রায় শোনানোর অধিকার সবারই থাকে, কিন্তু বিচার দেওয়ার অধিকার শুধু আদালতের। হেই, তোকে মারার পরও যদি ওদের মারতে হয় তাহলেও আমার কাছে কিছু যায় আসে না। প্রথমে তোকেই মারি। দাঁড়াও, আমাকে তোমরা চিনতে পারলে না? আমি ভগবান। দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। বাগদেব বাবা। বাবা, ওনারা কখনোই আমার পূজারীকে হত্যা করেননি, মূর্তি চুরিও করেননি। ওদের ছেড়ে দাও, ছেড়ে দাও ওদের। বাবা, কিন্তু কে করেছে এসব? এ ভুরা, উকিল সাহেব, আপনি পুলিশ ডেকে কিন্তু ভালো করেনি। আরে বাগদেব বাবা অপরাধীর নাম বলতেই যাচ্ছিলেন। না 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 না, সরপঞ্চ বাবু, এখন আর কেউ কিচ্ছু বলবে না। এবার আমি বলবো। পঞ্চায়েতে ডাকুন দেখি পঞ্চায়েত। ভিড়ের আলাদা চেহারা বলে কিছু হয় না। ভিড়ের মধ্যে কাউকে দায়ী বলে ডাকা যায় না, আর ভিড়ের মধ্যে কাউকে এক্ষেত্রে দায়ী বলা যায় না। খুবই সহজ যে কোনো ভিড়কে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া। এরকমটাই আপনাদের সবার সঙ্গে হয়েছে। আমি আপনাদের সবাইকে বোঝাতে চাইবো অন্তত সেদিন কি হয়েছিল। ম্যাগনেটিজম, ম্যাগনেট অর্থাৎ চুম্বক। চুম্বকের প্রভাবে এখানে লোহাকে তোলা যেতে পারে, ওটাকে উড়িয়ে দেওয়া যেতে পারে। যে সময় আপনার মন্দিরের নির্মাণ কাজ হয়েছিল এই ধরনের টেকনিকের ব্যবহার করা হয়েছিল। এই যে আপনার ওই মূর্তিটাকে হাওয়ায় নড়তে দেখতে পাওয়া গিয়েছিল, এইটারই প্রভাব। এটা ম্যাগনেটিজম। এইটা কোনো দিব্য চমৎকারিত্ব নয়, সায়েন্স, বিজ্ঞানের চমৎকার। কি বাজে কথা বলছেন এসব? সব মিথ্যে, এরকম কিচ্ছু হয় না। এটা কোনো রকম মিথ্যা নয় ভাই, এটা হলো সায়েন্স, বিজ্ঞান, ম্যাগনেটিজম। আর আজ সেটা চমৎকারিত্বেই রমেশ আর দীনেশের প্রাণ বেঁচে গিয়েছে। তুমি কি বলতে চাও কেডি? মানেটা খুবই সহজ এখানে সরপঞ্চ বাবু। যখন আমি এই মন্দির আর মন্দিরের প্রতি আপনাদের সবার অন্ধবিশ্বাসটা দেখতে পেলাম, তখন আমি বুঝে গিয়েছিলাম যে আপনাদের সবার সামনে সত্যিটাকে প্রকাশ করা খুব একটা কঠিন হবে না। আর সেই কারণবশত যখন আপনারা দুই ভাইয়ের ঘরে গিয়েছিলেন তল্লাশি করতে, তো আমি স্পিকার আনতে চলে গিয়েছিলাম। আপনারা সবাই যখন মন্দিরে পৌঁছলেন তখন আমি একটু অবকাশ পেলাম। আমি ওখানেই আসনের পিছনে লুকিয়ে বসেছিলাম। আপনারা সবাই মিলে যখন ওই মূর্তিটা প্রতিষ্ঠা করার চেষ্টা করলেন তো হলো না, সেটা পড়ে গেল। তার পেছনে যে কারণটা ছিল, যে চুম্বকের একটা প্রভাব থাকার কারণে লোহার ওজনটা সঠিক হওয়া দরকার। এখন প্রশ্ন এটা উঠছে যে ওই মূর্তিটা কেন ওখানে বসলো না? কারণ ওই মূর্তিটা আসল ছিলই না, ওটা নকল মূর্তি ছিল। সেই কারণে ওটার ওজনও ভুল ছিল। আর যখন ওটা পড়ে গেল
আপনারা সবাই চমকে উঠলেন একেবারে, আর আমি এই সুযোগটাকেই কাজে লাগালাম আর আসল মূর্তিটা ওখানে প্রতিষ্ঠা করলাম। আর ফোনে আমি ওই কণ্ঠস্বর রেকর্ড করেছিলাম, যাতে আপনারা সবাই এটা মনে করেন যে বিষয়টা সত্যি। কিন্তু আপনাদের মধ্যে কেউই আমার কণ্ঠস্বরটা চিনতেই পারলেন না। আজ তোরা দুজন শেষ। আরে দাঁড়ান, এই তোকে মারার পরও এদের মারতে হলে আমার কিন্তু কিচ্ছু যায় আসে না। প্রথমে তোকেই মারি। দাঁড়াও 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 দাঁড়াও, আমাকে তোমরা চিনতে পারলে না? বাগদেব বাবা, আমি ভগবান। আর আপনারা সবাই এটাকে অলৌকিক মনে করলেন। পাঠক বাবু, আগে তাহলে আসল মূর্তিটা আপনার কাছে কোথা থেকে এলো? ওই মূর্তিটা আমার কাছেই ছিল। চোরের কাছ থেকে চুরি করে নিয়েছিলাম আমি মূর্তিটা। সন্দেহ আমার তখনই হয়েছিল যখন আমি মূর্তিটার ছবি দেখেছিলাম। ওই ছবির মধ্যে এরকম একটা পেন্সিলের টুকরো আমি দেখেছিলাম। এরকমটা আমার মনে হয়েছিল যে সম্ভবত ওই মূর্তিটার বোধহয় কেউ মাপ নিয়েছিল, কেননা ওই ব্যক্তি সেরকমই একটা নকল মূর্তি বানাতে চাইছিল। কি সরপঞ্চ বাবু, ঠিক বলছি আমি নাকি ঠিকই বলছি? কি বাজে কথা বলছো কেডি? যদি এটা ভুল কথাই হয় তাহলে আপনি আমাকে এটা বলুন যে আজ সকালে যখন আপনাকে ওই চোরের কথা বললাম তখন আপনি ঘাবড়ে গেলেন কেন? আর হঠাৎই আপনি ওই মন্দিরের দিকে তাকালেন, যে মন্দিরে আপনি মূর্তিটা লুকিয়ে রেখেছিলেন। দেখেছিলেন কি দেখেননি? কোনো চোর টোর এসেছিল নাকি রাত্রে? মোড়ল মশাইয়ের ঘরের আশেপাশে কোথায় চোর আসবে উকিল সাহেব? চলুন, নমস্কার। ওখান থেকে আমি পেলাম মূর্তিটা। আরে রামদিন, রামদিন, দাঁড়াও দাঁড়াও, আমি যাবো, আমার জিনিসপত্র ভেতরে আছে, সেগুলো তো আনতে দাও। খোলো। এই উকিল মিথ্যে কথা বলছে, মিথ্যে বলছে এই উকিল। প্রধান, তুমি আমাদের বিশ্বাস নিয়ে খেলা করেছো। বল তুই কেন এরকম করেছিস? বল। আমি কিচ্ছু করিনি। আরে ওই যে ভুরা বাবু তখন আমাকে বলছিলেন না যে ইংরেজরা এই মূর্তিটাকে কিনে নিতে চাইছেন, অনেকটা টাকা ওনাকে অফার করা হয়েছে। সরপঞ্চ বাবু বলেই দিন, না হলে মুখ কালো করে গাধার উপর বসিয়ে গোটা গ্রাম আপনাকে ঘোরানো হবে। বল। বলছি, ও পণ্ডিত চাইতেন যে দীনেশ ছায়া জীবন থেকে দূরে চলে যাক, আর মূর্তিটা চুরি করে দীনেশের ঘরে রাখার প্ল্যানটাও পণ্ডিতেরই ছিল। পণ্ডিত আমার সাহায্য চেয়েছিল যাতে দীনেশকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া যায়, কিন্তু পণ্ডিত এটা জানতো না যে অনেকগুলো টাকা আমি পেতে চলেছি ওই মূর্তির জন্য। এই জন্যে আমি ওর প্ল্যানে হ্যাঁতে হ্যাঁ মিলিয়েছিলাম। আমি আগে থেকে একটা নকল মূর্তি বানিয়ে রেখেছিলাম, আর আমি দীনেশের ঘরে সেই মূর্তিটাকে লুকিয়ে রেখেছিলাম। যাতে সমস্ত দোষ দীনেশের উপর গিয়ে পড়ে। কিন্তু ওই মূর্তিটা যদি না উঠতো তবে তো আমি মারা যেতাম না। আসল মূর্তি আর নকল মূর্তির তফাৎটা শুধুমাত্র পণ্ডিতই বলতে পারত। সেই জন্যই পণ্ডিতকে মরতে হলো। আর
দীনেশকে ফাঁসাবার জন্য আমি ওর ঘর থেকে গামছাটাও চুরি করে নিয়েছিলাম। নিয়ে যাও একে, নিয়ে যাও, নিয়ে যাও। কেডি সাহেব, আপনি পুরো গ্রামকে বাঁচালেন, আপনাকে ধন্যবাদ। আমার বাবার আসল খুনিকে ধরার জন্য আপনি সাহায্য করলেন, আপনার সাহায্য কোনোদিন ভুলবো না। আরে এরকম কোনো ব্যাপার নয়, এটা তো আমার অনেক সৌভাগ্য যে আমি এই সুযোগটা পেলাম।